গণহারের মামলা আদালতে না টেকার সম্ভাবনা, প্রকৃত অপরাধীরা পার পাওয়ার শঙ্কা, যাচাই বাছাই করে মামলার পরামর্শ। আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কাফি আটক, 5 দিনের রিমান্ডে হাজি সেলিম। ভারতের মদদে স্বৈর শাসন চালায় হাসিনা, দাবি রিজভির। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জামায়াতের। বন্যা কেড়ে নিল 67 প্রাণ, পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন, বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক। এবং রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য আর মাত্র প্রয়োজন 143 রান, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের অপেক্ষায় টাইগাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। ঢালাও মামলা করা আইন পরিপন্থী। সাম্প্রতিক গণহত্যার ঘটনায় যেভাবে মামলা করা হচ্ছে তা আদালতে টিকবে না বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। মূল আসামি পার পেয়ে যেতে পারে উল্লেখ করে এভাবে ফৌজদারি মামলা হলে তা অতীতের মতোই রাজনৈতিক রূপ পেতে পারে বলে শঙ্কা জানান তিনি। একই অভিমত আইনজীবীদেরও, তাই যাচাই বাছাই করে মামলা নেয়ার পরামর্শ দেন তারা। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ব্যাপক দমনপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে প্রাণ হারায় বিপুল সংখ্যক মানুষ। তীব্র গণ আন্দোলনে 5 আগস্ট পতন ঘটে সরকারের, ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর হত্যার দায়ে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা, যার বেশিরভাগই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ মন্ত্রী এমপিরা। এমন ঢালাও মামলা আইন পরিপন্থী বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। ফৌজদারি মামলা এভাবে হয় না জানিয়ে তিনি বলেন, আদালতে তা টিকবে না। অতীতের মতোই প্রতিহিংসায় পক্ষে বিপক্ষে মামলার রাজনীতির পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কাও জানান তিনি। এভাবে ফৌজদারি মামলা হয় না, এবং একটা মামলায় ধরেন 50 জন হুকুমদাতা আর 100, 200, 300 জন অজ্ঞাতনামা ব্যক্তি। এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন, একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। ঢালাও মামলার বিপক্ষে আইনজীবীরাও। তাদের মতে রাজনৈতিক স্বার্থ কিংবা প্রতিহিংসায় এভাবে মামলার সুযোগে মূল আসামি পার পেয়ে যেতে পারেন, এতে ন্যায় বিচার বঞ্চিত হবেন ভুক্তভোগী। প্রতিহিংসামূলকভাবে, গয়রাহভাবে হয়রানির জন্য আইন আদালতকে যদি ব্যবহার করেন, তাহলে সেটা আইন আদালতের উপরে মানুষের আগে যেভাবে আস্থা কমে গিয়েছিল, আপনাদের কাজের কারণে একই ঘটনা ঘটবে, আইন আদালতের উপরে মানুষের আস্থা কমে যাবে। যারা আপাত দৃষ্টিতে প্রকৃতপক্ষে যাদের দায় আছে মনে হয়, সেই ব্যাপারে যেন এফআইআর করে, তাহলে পুলিশের ইনভেস্টিগেশন করতেও সুবিধা হবে। নাহলে এই ধরনের গণমামলা হবে কি, আমি আপনাদের মনে করিয়ে দিই, 1/11-এর সময় আমরা এরকম আবেগ দিয়ে অনেক মামলা করেছিলাম। তাতে ক্ষতি হয়েছিল এই, প্রকৃত দোষীরা, প্রকৃত দুর্নীতিবাজরা ছাড়া পেয়ে গিয়ে আমাদের মাথার উপর চেপে বসেছিল। এবারের এই ছাত্র জনতার লাল বসন্তে আমরা এই ভুল আর দেখতে চাই না। ন্যায় বিচার নিশ্চিতে মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে আরো যাচাই বাছাইয়ের পরামর্শ দেন আইনজীবীরা। যারা এই রাষ্ট্রকে দানবের রাষ্ট্রে পরিণত করেছে, তাদের বিচার আপনার হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে আটক করা হয়েছে। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা আশুলিয়া থানা ঘেরাও করে। এ সময় ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির নির্দেশে একদল পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে অনেকে নিহত হলে পুলিশ তাদের মরদেহ ভ্যানে তুলে নিয়ে যায় থানার সামনে। সেখানে কাফির নির্দেশে মরদেহগুলো পুলিশের ভ্যানে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে পুড়ে কয়লা হয়ে যায় মরদেহগুলো।
ছাত্র আন্দোলনে রাসেল নামে এক যুবক হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা নিতে থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আর আইডিয়াল কলেজের ছাত্র সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় রাসেল নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 36 জনের নামে আরও একটি হত্যা মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে রাজধানীর সিএমএম কোর্টে নিহত রাসেলের ভাই মোহাম্মদ রুবেল বিচারক সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন। মামলাটির এই ব্যাপারে সমস্ত বক্তব্য শুনে এই ফুটওভার ব্রিজের নিচে যে গুলির যে ঘটনা সেটি শোনার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটিকে এফআইআর হিসেবে রুজু করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন। এখানে আমার ভাইও ছিল, কিন্তু পরে যখন আমার ভাইয়ের লাশ যে আনবো ওটা আনার মতো শক্তি আমার নাই, এরকম পরিমাণে গুলি করতেছে। পরে আমরা অন্য ভাইয়ের আমরা ব্যাগে এসে পড়ছি, মানে প্রচুর পরিমাণে গুলি করতেছে। রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দ্বিতীয় ধাপে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি রিমান্ড শেষে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত। পূর্বে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। 7 দিন রিমান্ড কমপ্লিট করার পরে আজকে ফার্দার আবার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খালিদ হাসান সাইফুল্লাহ বুকে পিঠে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যা মামলায় তার পিতা হাজী সেলিম সহ অনেকের বিরুদ্ধে মামলা করে। তার মধ্যে এই মামলায় এজাহার নামীয় আসামি হলো হাজী সেলিম, 25 নম্বর এজাহার নামী আসামি। তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিলেন 10 দিনের। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পাচ্ছেন না। যেহেতু কথা বলতে পাচ্ছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? এর আগে রোববার রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পড়ল সাবেক 18 এমপি মন্ত্রীর উপর। আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বিস্তারিত শিউলি রায় রিপোর্টে। আওয়ামী লীগ নেতা কর্মীদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। সবাই জানতো, অথচ রোশানলের পড়ার ভয়ে মুখ খুলেনি কেউ। গেল 5ই আগস্ট স্বৈরশাসন অবসানের পর একের পর এক বের হয়ে আসছে থরের বিড়াল। সেই অবৈধ সম্পদই হয়ে দাঁড়িয়েছে তাদের গলার কাটা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 18 জন সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রত্যেকেরই দেশে বিদেশে কম বেশি সম্পদের হদিস পেয়েছে দুদক। তাই বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে এই 18 এমপি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। 18 জনের তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া নাটোরের 2 আসনে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মচারীরা সম্পদের হিসেব না দিলে খবর আছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশনের সচিবকে আহ্বায়ক করে 15 লাখ সরকারি কর্মচারীর সম্পদের হিসাব বিবরণী অনুসন্ধানে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর আওতায় থাকবেন সরকারের উপদেষ্টারাও। জান্নাতুল মোহনার প্রতিবেদন।
সরকারে কর্মরত আছেন 15 লাখ কর্মচারী। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত এক লাইনের নির্দেশনায় সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। জানান, সিনিয়র সচিব থেকে ড্রাইভার সবাইকেই সম্পদের হিসাব জমা দিতে হবে, বাদ যাবেন না উপদেষ্টারাও। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ওই ড্রাইভার পিয়নের কি ট্যাক্সেবল ইনকাম, তার ইটিন আছে, অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে। কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন, মুখ্য সচিব থেকে একটা পিয়ন, চৌকিদার, ড্রাইভার। সম্পদের হিসাব বিবরণের সত্যতা অনুসন্ধানে দুদক সচিবকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কমিটিটা যখন হবে, টিওআর হবে, কবে কোথায় কে কিভাবে জমা দেবে, তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি। আগামী 7 দিনের মধ্যে হিসাব ফর্ম তৈরি করে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং ঢাকার সাথে সম্পর্ক জোরদার করবে বলে জানান মার্কিন চার্জ d'Affaires হেলেন লাফেভ। এ সপ্তাহে ঢাকায় মার্কিন কনসুলেট অফিসের কার্যক্রম পুনরায় চালুর আশাবাদ করেন তিনি। এদিকে টেলিফোনে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা জানান ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আসেন মার্কিন চার্জ d'Affaires হেলেন লাভেভ। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার পাশাপাশি ঢাকার সাথে সম্পর্ক জোরদার করার কথা জানান তিনি। সেই সঙ্গে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে এই সপ্তাহেই ঢাকায় মার্কিন দূতাবাসের কনসুলেট অফিস পুনরায় চালুর আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কক্সবাজারে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গাদের অর্থায়ন সহ সরকারকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন দুপুরে টেলিফোন করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। সেই সঙ্গে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় রোহিঙ্গা প্রত্যাবর্তনের ইস্যু নিয়ে কথা হয় তাদের মধ্যে। নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যোগ দেওয়ার অনুরোধ জানান ইউএনএইচসিআর এর প্রধান। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ছাত্র আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক সমর্থনে একটি দেশীয় ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেন শীর্ষ মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান। এ সময় প্রধান উপদেষ্টা জানান, গণহত্যার অপরাধীদের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারের নিশ্চিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসন আমলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনাও এই সরকারের অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ভারতের সহায়তায় শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র কায়েম করেছিল বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণের শক্তির কাছে ধসে পড়ে ফ্যাসিবাদ সরকার। এদিকে প্রশাসনে থাকা দোষরদের বিচারের আওতায় আনার দাবি জানান দলটির নেতারা। মাজহারুল ইসলামের রিপোর্ট। আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের মালিকানাধীন গাড়িতে করে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছেন আলোচিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগ, শাসন বিভাগ সহ দেশের সব অঙ্গন ধ্বংস করেছে ফেসিবাদ সরকার। তাদের দোসরদের মুখোশ উন্মোচনেরও আহ্বান জানান তিনি। 17 বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সমস্ত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ এস্টেট, মিডিয়া সহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে, ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য, সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যা দুর্গতদের জন্য জাতীয়তাবাদী প্রচার দলের ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের সমালোচনা করেন তিনি। জানান, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শেখ হাসিনা। দেশের জনগণ
জনগণের অধিকার, জনগণের বাঁচা মরার প্রশ্নকে আপনারা ধরাই কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। তার মানে কি, শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর, এবং বাংলাদেশকে ভারত মনে করবে শেখ হাসিনা আমাদের প্রতিভূ। অতএব বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্বের দরকার নাই, একটাই অস্তিত্ব দরকার, শেখ হাসিনার অস্তিত্ব। এই কারণেই তাকে আপনারা সমর্থন দিয়ে গেছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুক। আওয়ামী ক্যাডারদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তিনি। হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে বাংলাদেশ আরও বেশি বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতার আহ্বানও জানান তিনি। সোমবার রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎ শেষে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করতে সম্ভাব্য সব বিষয়ে আলোচনা করেছেন তারা। বিশেষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন, এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। এ সময় বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। China is determined to have good relations with Bangladesh, and will have good relations with political parties which are supportive our cooperation. Are also recommitted that China is supportive of Bangladesh, supportive of Bangladesh people, and supportive of this interim government. এদিকে বিটিভি ভবনে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াত ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিটিভিকে জনগণের টিভি হিসেবে দেখতে চান তারা। বাংলাদেশ টেলিভিশন থেকেই কিন্তু গণমাধ্যমকে আমরা শিখেছি, এবং বলা যায় যে এখান থেকে অনেক সংবাদকর্মীরও উত্থান ঘটেছে বা তাদের প্রশিক্ষণ বা তারা তৈরি হয়েছে এখান থেকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত 15.5 বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের অবদানের কথাও তুলে ধরেন জামায়াতের এই শীর্ষ নেতা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। জানবো বন্যা পরিস্থিতি। ফেনীতে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, আপনার কাছে জানতে চাইবো যে এখন মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়ছে? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে বন্যার পরবর্তী যে চিত্র, ফেনীতে আসলে এখনো কোথাও বন্যার পানি নেই, বন্যার পানি নেমেছে, তবে কিছু কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। আমরা এখানকার জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তারের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন ফেনীতে কিছু নিম্ন অঞ্চলে শুধুমাত্র জলাবদ্ধতা রয়েছে, তবে যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখনও বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, 68টি আশ্রয় কেন্দ্রে এখনও 7,500 মানুষ এখনও আশ্রয় নিয়েছে। সেগুলো আসলে তাদের বাড়িঘর ঠিক হওয়ার পরে কিন্তু তারা বাড়ি ফিরবে বলে যিনি জানিয়েছেন। এছাড়া ফেনী জেলায় বন্যায় এখনও পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মিজান রোডে। আমার পিছনে সড়ক বিভাগের একটি সড়ক রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে পুরো সড়কটি খালাখন্দে একেবারেই নষ্ট হয়ে গেছে, মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে এই শুধুমাত্র এই মিজান রোডের সড়কটি নয়, জেলা জুড়ে এলজিইডির এবং সড়ক জনপদের
অনেকগুলো সড়ক আসলে নষ্ট হয়েছে। সেই সব সড়কগুলো অতি দ্রুত সময়ে সংস্কার করার জন্য আসলে তারা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। তবে এই যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি স্থানীয় প্রকৌশলী বিভাগ এবং সড়ক জনপথ বিভাগের যে সড়কগুলো নষ্ট হয়েছে তার যে ক্ষতির পরিমাণ তারা বলছে যে প্রায় 140 কোটি টাকারও অধিক তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আসলে এখনও যে তাদের মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি, সেজন্য আসলে সেগুলো মেরামতের জন্য এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তবে এখানকার সড়কগুলো আসলে বড় গাড়ি কিছুটা স্বাভাবিকভাবে চললেও ছোট যানগুলো আসলে চলাচল করতে ব্যাগ পেতে হচ্ছে। এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তবে শুধু এই সড়ক নয়, জেলা জুড়ে আসলে অনেকগুলো সড়কেরই চিত্র এমন বলে আমরা খবর পেয়েছি। তবে এখানকার মানুষদের অভিযোগ দ্রুত সময়ের মধ্যে এই সড়কগুলো সংস্কার করবে এবং মানুষদের চলাচলের উপযোগী করে তুলবে, এমনটি মানুষ কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটির তথ্য। দেখছেন সংবাদ সকাল। জানবো বাজার পরিস্থিতি। নিত্যপণ্যের বাজার দর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, তো বাজারে এসে কি বলছেন ক্রেতারা আমাদেরকে জানাবেন। ইশরাত, সুলতানপুর বড় বাজার সাতক্ষীরার এই বাজার ঘুরে আজকে কিন্তু আসলে কোনো বলতে গেলে ওই অর্থে কোনো সুখের খবর নেই। এই বাজার কিন্তু আসলে পাইকারি এবং খুচরা কেনাবেচা দুইটাই হয়। এখানে পাইকারি যে দরে কেনাকাটা হয় ঠিক সেই দরেই বিক্রি করে এখানকার, সেই অনুযায়ী বিক্রি করে এখানকার বিক্রেতারা। তো এখন কিন্তু এইবার কিন্তু দেখা গিয়েছে যে আজকের যে বাজার দর, সেই বাজার দরে কিন্তু কোনো স্বস্তি বা সুখের খবর আপনার কাছে আমরা পৌঁছতে পারছি না। এর কারণ আজকে কিন্তু প্রতিটি কাঁচা পণ্যে আজকে দাম কিন্তু তুলনামূলক বেড়ে গিয়েছে। আজকে কিন্তু বেগুনের দাম কিন্তু সেই আকাশচুম্বী 80 টাকা ছাড়িয়েছে। একই অবস্থা কিন্তু প্রতিটি কলা 60 টাকা, পেঁপে 25 টাকা, পটল 50 টাকা, এই একটা লাউ হচ্ছে এটার দাম হচ্ছে এখন 45 টাকা এবং প্রত্যেকটি পণ্য কিন্তু তুলনামূলক কিছু বেড়ে গিয়েছে। আমরা এখানে বিক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে দামে ক্রয় করা হয় ঠিক সেই অনুযায়ী আনুপাতিক হারে দামটি রাখা হয়, কিন্তু আসলে ক্রেতাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আসলে কষ্টটা পাচ্ছে। আমরা যদি আপনাকে বলি যে মশলা জাতীয় পণ্য সেগুলোও কিন্তু অত্যাধিক 200 টাকার উপরে ঝাল এবং শুকনো ঝাল 400 টাকার উপরে, রসুন 200 টাকার উপরে, পেঁয়াজ 110 টাকা, এইরকম সব কিন্তু ঊর্ধ্বমুখী। এখন আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলছি। কি অবস্থা? বাজার দাম হঠাৎ করে প্রতিটা তরকারির দাম বৃদ্ধি হয়েছে, কারণ এই যে মাঝে যে বৃষ্টিটা হয়েছে, বর্ষা হওয়ার কারণে অনেক তরকারি নষ্ট হয়ে গেছে। মাঠে মনে করেন যে পানি ওঠার কারণে ওলগুলা কৃষকরা মাঠে রাখতে পারতেছে না, সেই ক্ষেত্রে ওলের দামটা একটু কম। তাছাড়া অন্য যে তরকারি ঘেরের যেগুলো হয়, লাউ বা বরবটি বা অন্য খিরা শসা অন্য সব কিছুর দামই বেশি। একটা লাউ আপনি মনে করেন এখন 50 থেকে 45 টাকা, বেগুন কালকে বিক্রি করছি 75 টাকা, আজকে সেই বেগুন আমরা কিনতে হচ্ছে 76 টাকা। সেই ক্ষেত্রে তো আমাদের 80 টাকা বিক্রি করতে হবে, বা অন্য যে তরকারি আছে বাজার তুলনা অনুযায়ী সবটাই 10 টাকা করে কেজিটি বৃদ্ধি হয়েছে। আচ্ছা, আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি। বাজার করেছেন? আচ্ছা, বাজার করেছেন আপনি? আচ্ছা, বাজার করতেই পারেননি। আচ্ছা, তো আমরা একটু যারা বাজার করেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা বর্তমান পরিস্থিতি হিসাব করতে গেলে যে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, সেদিকে খুবই কষ্ট। কারণ আমরা দিন খাওয়ার মতো মানুষ যারা আছে বর্তমানে, তাদের জন্য খুবই কষ্ট। জিনিসপত্রের যে পরিমাণে দাম বেশি, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। আমরা যেমনটি শুনছিলাম ইশরাত, যে সাধারণ মানুষ যারা প্রতিদিন কেনাকাটা করে, সেই মানুষদের কিন্তু আসলে অসহনীয় একটা অবস্থায় পৌঁছে গেছে। একদিন একটু কমলে পর 5 দিন একেবারে সবকিছুর দাম কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী থাকে। এই অবস্থায় বাজার ব্যবস্থাপনা এখানকার ক্রেতা ভোক্তাদের একটি জরুরি দাবি। এই ছিল সাতক্ষীরার বাজার যে দরদাম তার সর্বশেষ।
আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। হেলাল উদ্দিন ছিলেন প্রধান শিক্ষক। নিয়োগ বাণিজ্যে বনে গেলেন শত কোটি টাকার মালিক। স্কুল মাদ্রাসায় নিয়োগ, শেখ রাসেল ল্যাব, বিদ্যালয়ে বহুতল ভবন ম্যানেজিং কমিটি দেওয়ার নামে টাকা আদায় করে তারই রাজত্ব। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার বদৌলতে বনে গিয়েছিলেন তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা নিয়োগ নিয়ন্ত্রক। 7 লাখ টাকা আমার ডিল হওয়ার পর 2 লাখ টাকা আমার কাছ থেকে নিচ্ছে। তারপর নেওয়ার পরে হেলাল মাস্টার সেখানে যায়, ওখানে আমার 7 লাখ টাকা কম। অভিযোগ আছে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং দিতে হেলাল মাস্টার 4 লাখ টাকা নিলেও গভীরাতপুর সর্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে টাকা নিয়েও দেয়নি বরাদ্দ। শেখ রাসেল ল্যাব, ওয়াশরুম এবং কমিটি করতেও বখরা দিতে হতো হেলালকে। গত 10 বছরে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় অন্তত 150টি প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে 500 জনেরও বেশি নিয়োগ হয়েছে। এছাড়াও একাডেমিক বিল্ডিং হয়েছে 70টি, শেখ রাসেল ল্যাব এবং ওয়াশরুম হয়েছে শতাধিক। স্থানীয়রা বলছেন হেলাল মাস্টার সিন্ডিকেট এসব নিয়োগ ও স্থাপনা উন্নয়ন বরাদ্দ থেকে হাতিয়েছে শত কোটি টাকার ওপরে। যত শিক্ষা ডিপার্টমেন্টের কাজ এই হেলাল সাহেবের মাধ্যমেই করা হয়েছে। এমপির বিভিন্ন স্কুলে বরাদ্দ তার নেতৃত্বে হয়তো মোটা উৎকোচ গ্রহণের মাধ্যমে। শুধু টোপাইজ খেয়েই শান্ত হননি হেলাল। শর্ত পূরণ না করেও জাতীয়করণ বাগিয়ে নিয়েছেন বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের নামে। স্কুলের নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগও আছে। বিদ্যালয়ে অখণ্ড জমির পরিমাণ 1 একর 25 শতকের উপরে দরকার, কিন্তু তার শুধু 25 শতকও নাই। গেল নির্বাচনের সময় জামুবাড়ি মৌজায় 113 নং দাগে কিনেছেন প্রায় অর্ধ কোটি টাকার 12 শতক জমি। আছে আলিশান ওষুধের দোকান। শ্বশুরবাড়ি এলাকায় কিনেছেন বিঘায় বিঘায় জমি। বিএডিসির 2টি গভীর নলকূপের মালিকও তিনি। সর্বোচ্চ বেতন পায় কত? 28-30 হাজার। তার চলাফেরা তো মন্ত্রীর মতো স্টাইল। স্কুল বা প্রতিষ্ঠানে নতুন নতুন করে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংগুলো পর্যন্ত হেলাল স্যারের পারমিশন ছাড়া বা ওনার সাথে লবিং করা ছাড়া এই কোনো প্রতিষ্ঠান এগুলো পায়নি। অবশ্য এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও হেলালের কোনো সাড়া মেলেনি। যোগ্যতা না থাকলেও প্রভাব খাটিয়ে 2009 সালে বদরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দারিদ্রতা, অভাব অনটন এবং বহু বিবাহের কারণে প্রায় পরিবারই সৃষ্টি হচ্ছে অশান্তি। আর এর প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের উপর। পরিবারের এমন পরিস্থিতিতে ঘর ছেড়ে অনেক শিশু রেলওয়ে স্টেশন ও পথে প্রান্তরে আশ্রয় নিয়ে নানা অপরাধে জড়াচ্ছে। বিপথগামী এসব শিশুদের সুরক্ষায় ময়মনসিংহে কাজ করছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কদিন আগেও নানা অপরাধে জড়িত ছিল এই শিশুরা। এখন তারা পড়ছে, শিখছে এবং শিশু অধিকারের বিষয়ে অবগত হচ্ছে। মানিক, হাসান, সোহাগ এবং সোহেল নামের এই শিশুগুলো পারিবারিক অশান্তির কারণে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিল রেল স্টেশনে। নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। তাদের মতো স্মৃতি সাজ নিয়েও ঘর ছাড়া হয়ে বিপথে চলে যায়। আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে তারা এখন ফিরছে স্বাভাবিক জীবনে। তবে শিশুরা বলছে তাদের বড় বাধা জন্ম নিবন্ধন করতে না পারা। 2020-এ আমার বাবা মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার পড়াশোনা করা নেই, পরে চলে আসি বাসা থেকে। আমি আগে স্টেশনে থাকতাম, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম, আরো নেশাও করতাম। এখানে অনেক কি পরিবর্তন হয়েছে এসা, তারপরে এখানে খাওয়া দাওয়া পড়ালা সব আমরা ভালো আছে। এখানে আসার পরে ভালোই লাগে, খাওয়া দাওয়া করতে পারি, পোলাপানদের সাথে খেলাধুলা করতে পারি। জন্ম নিবন্ধন নাই দেখা স্কুল পড়ালেখা করতে পারি। এসব শিশুদের জন্ম নিবন্ধন সহযোগীকরণ সহ নতুন সরকারের সহযোগিতা চান প্রকল্প সংশ্লিষ্টরা। আমি প্রাইমারি হেলথ কেয়ার টাইপের যত ট্রিটমেন্ট হয় সব আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। এই আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে আমরা তাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো তাদের জন্য আছে, যে সার্ভিসগুলো দেই,
তাদের সেই ঝুঁকির মাত্রা যেন কমে আসে। তো আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে এই জন্ম নিবন্ধন যে প্রসেসটা এটা যাতে খুবই সহজকরণ করা হয়, যাতে প্রত্যেকটা শিশুই যাদের মা বাবা নাই তারাও এই বার্থ রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। জন্ম নিবন্ধন সহ পথ শিশুদের সব ধরনের সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এদিকে জেলা প্রশাসক বলছেন আইন শিথিল করায় পথ শিশুরা সহজেই জন্ম নিবন্ধন করতে পারছে। কিছু সংগঠন আছে কাজ করছে, সেই সংগঠনের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে এদেরকে নিবন্ধনের আওতায় আনা হোক। তারা পথ শিশু, তাদের জন্ম নিবন্ধন আইনগত কোনো বাধা নেই। তারা যদি আমাদের কাছে আসে জন্ম নিবন্ধনে যেখান থেকে করতে চায় আমরা সেখানে হেল্প করবো অবশ্যই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, সঠিক পরিচর্যা পেলে তারাও একদিন বড় হবেন, হাল ধরবেন রাষ্ট্রের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। গাজায় 6 জিম্মির মৃত্যুর প্রতিবাদে ফুঁসছে ইসরায়েলিরা। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে প্রধান লেবার ইউনিয়নের ডাকা ধর্মঘটে অচল তেল আবিব, বন্ধের মুখে ব্যবসা প্রতিষ্ঠান। অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের দাবি বিক্ষুব্ধদের। তবে আন্দোলন বন্ধের নির্দেশ দিয়েছে শ্রম আদালত। আরও জানাচ্ছেন আফরিন মৌ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে উত্তাল পুরো ইসরায়েল। গাজার রাফা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রোববার স্থানীয় সময় বিকেলে নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয় প্রধান লেবার ইউনিয়ন। এতে প্ল্যাকার্ড হাতে রাজধানী তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে লাখো মানুষ। জিম্মিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। এতে পঙ্গু হয়ে যাওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলের অর্থনীতি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে না পারার জন্য নেতানিয়াহুকেই দুষছেন তারা। এছাড়া প্রশাসনের ভুলেই এতগুলো মানুষ বলি হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় নেতানিয়াহু সরকারকে সন্ত্রাসী আখ্যা দেন অনেকে। আমরা এখানে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি, যারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ইসরায়েলের সরকার যাই করুক না কেন, জিম্মি এবং সৈন্যদের ফিরিয়ে আনার জন্য যা দরকার সবই করতে হবে। আমি মনে করি আমাদের একটি অপরাধী সরকার আছে, অপরাধী সরকার যারা শুধুমাত্র জোটের স্বার্থে জিম্মিদের খুন হতে দেয়, এবং আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশের ভালোর কথা ভাবেন না, শুধু নিজের ভালোর কথা ভাবেন। এদিকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ পাওয়া গেছে। বহু আন্দোলনকারীকে গ্রেফতারও করেছে তারা। তবে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার করা হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে ফ্লাইট। শুধু ইসরায়েল নয়, বিক্ষোভের আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রেও। মার্কিন এক জিম্মি নিহতের ঘটনায় স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহু বিরোধী নানা স্লোগান দেয় তারা। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে নেতানিয়াহুকে আহ্বানও জানান অনেকে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রশাসনও। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে স্থানীয় সময় সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে জিম্মি নিহতের ঘটনায় পাল্টা নেতানিয়াহুকেই দুষছে হামাস। আইডিএফের হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হায়া। যুদ্ধবিরতি চুক্তি হলে নিহত জিম্মির 3 জনের মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। রাওয়ালপিন্ডি টেস্টে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন আর 143 রান। হাতে রয়েছে 10 উইকেট। চতুর্থ দিন হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ফাইফার আর নাহিদ রানার 4 উইকেটে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে 172 রানে।
185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাকির সাদমানের ঝড়ো ইনিংসে স্কোরবোর্ডে 42 রান তুললে আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়। তামিমুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে, তাই হয়তো রাওয়ালপিন্ডির আকাশটা বিকেলে যেন বেরুশিকের মতো মন ভার করে কালো হয়ে বসে থাকলো, যেখানে কিনা বাংলাদেশের সামনে শুধু সিরিজ জয় নয়, সুযোগ নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবার, তাও আবার টেস্ট ক্রিকেটের মতো এই কুলীন সংস্করণে। দিনের শুরুটা করেন তাসকিন আহমেদ ঠিক যেখানে আগের দিন শেষ করেছিলেন হাসান মাহমুদ। মিড অফে শান্তর চমৎকার ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার সায়েম আইয়ুব। এরপর নাহিদ রানা ম্যাজিক, অধিনায়ক শান মাসুদকে ফেরান লিটন দাসের তালুবন্দি করে, বাবরকে সময় দেননি, আর টানা তৃতীয় উইকেট নিজের করার সময় সাউথ শাকিলকে ফেরান আবারও লিটন দাসের ক্যাচ বানিয়ে। জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা রিজওয়ানকে হাসান মাহমুদ ফেরান নিজের তৃতীয় উইকেট বানিয়ে, ক্যাচ নেন লিটন কুমার দাস। আর তাতেই 10 বছর পর মুশফিকের সিরিজে 11 ডিসমিসালের রেকর্ড, 4টি স্ট্যাম্পিং ও 8টি ক্যাচ নিয়ে নিজের করে নেন এই উইকেট রক্ষক ব্যাটার। মোহাম্মদ আলীর উইকেট হাসি চড়া করেছে হাসান মাহমুদের মুখে, আর বাংলাদেশকে এনে দিয়েছে স্বস্তি। হামজা ফাঁদে পড়েন হাসানের, প্রথম ইনিংসে মিরাজের পর হাসানের ফাইবার। পাকিস্তান অল আউট 172 রানে সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন 184 রান। জবাব দিতে নেমে জাকির হাসান আর সাদমান করেন প্রতিপক্ষের সঙ্গে ছেলে খেলা। টি-20 মেজাজে 7 ওভারে তোলেন 6 গড়ে 42 রান। জাকির একাই জোড়া 4-6-এ 31 আর সাদমান 9 রানে অপরাজিত থেকে আলোক স্বল্পতায় মাঠ ছাড়েন। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণহারের মামলা আদালতে না টেকার সম্ভাবনা, প্রকৃত অপরাধীরা পার পাওয়ার শঙ্কা, যাচাই বাছাই করে মামলার পরামর্শ। আসলে ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কাফি আটক, 5 দিনের রিমান্ডে হাজি সেলিম। ভারতের মদদে স্বৈর শাসন চালায় হাসিনা, দাবি রিজভী। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জামায়াতের। বন্যা কেড়ে নিল 67 প্রাণ, পানি নেমে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন, বাড়ছে নানা রোগবালাই, বেহাল সড়ক। এবং রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের জন্য আর মাত্র প্রয়োজন 143 রান, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের অপেক্ষায় টাইগাররা। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।